নেতানিয়াহুকে ছাড়াই যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করলেন ট্রাম্প ও ৩ নেতা। সবচেয়ে বড় চুক্তি বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আরব রাষ্ট্রগুলোর গোপন সহযোগিতা বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া সরকারি নথিতে উঠে এসেছে এ তথ্য। জেনজির নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কার প্রেসিডেন্ট আন্দ্রি জোয়েলিনা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য দেশের নেতারা। মিশরের পর্যটন শহর শারম আল শেখে ঐতিহাসিক শান্তি সম্মেলনের উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে নথিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। এটিকে তিনি আখ্যা দিয়েছেন দ্য বিগেস্ট ডিল বা সবচেয়ে বড় চুক্তি হিসেবে। নেতানিয়াহুকে ছাড়াই এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করলেন বিশ্ব নেতারা। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে এই চুক্তি কার্যকর হলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক পুনর্গঠনের পথ উন্মুক্ত হতে পারে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যিনি দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে বলা হয়, ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব সিমখাত তোরা শুরু হওয়ার জন্য তিনি যোগ দেননি। ঐতিহাসিক এই শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিশরের উপকূলীয় শহর শারম আল শেখে, যেখানে প্রায় ৩৫ জন বিশ্ব নেতা অংশ নেন। গাজায় ২ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হল। সম্মেলনের শুরুতে ডোনাল্ড ট্রাম্প একে একে আগত নেতাদের শুভেচ্ছা জানান। তারা শান্তি ২০২৫ লেখা বিশাল ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সবাইকে একত্রে নিয়ে একটি ঐতিহাসিক গ্রুপ ফটো তোলা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্প, মাহমুদ আব্বাস, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সহ অনেক আরব ও ইউরোপীয় নেতাকে দেখা যায়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মেলনে যোগ দিলে অনেক মুসলিম নেতা বয়কট করবেন। বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মূলত এ কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সফর বাতিল করেন। চুক্তি সইয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই চুক্তি শান্তির ভোর এনে দেবে। আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, আমরা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি যা শান্তির নতুন ভোর এনে দেবে। এর আগে গেল শুক্রবার ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। ইমরুল হাসান, আরটিভি। গাজা যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আরব রাষ্ট্রগুলোর গোপন সহযোগিতা বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া সরকারি নথিতে এ তথ্য উঠে এসেছে। সেপ্টেম্বরে কাতারের ইসরায়েলি বিমান হামলার পর সম্পর্ক কিছু সময়ের জন্য সংকটে পড়লেও এই সহযোগিতায় এখন গাজায় নবগঠিত যুদ্ধবিরতির তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও লাগামহীন ইসরায়েলকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। আরও জানাচ্ছেন আব্দুল মালিক। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি নথিতে উল্লেখ করা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নিন্দা জানালেও মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী আরব রাষ্ট্র গোপনে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গেল ৩ বছরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ৬টি আরব দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান এবং কাতারের একাধিক পরিকল্পনা বৈঠকে অংশ নিয়েছেন। ফাঁস হওয়া নথি অনুযায়ী কাতার গোপনে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করেছিল। ২০২৪ সালের মে মাসে ইসরায়েল ও আরব সামরিক কর্মকর্তারা কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে বৈঠক করেন। এই বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসাবে পরিচিত। বৈঠকের পরিকল্পনাপত্রে দেখা যায়, ইসরায়েলি প্রতিনিধিরা সরাসরি এই ঘাঁটিতে অবতরণের কথা ছিল, যাতে কাতারের বেসামরিক বিমানবন্দরে তাদের উপস্থিতি প্রকাশ না পায়। তবে এত কিছুর পরেও কাতারের রাজধানী দোহায় হামাস ইস্যুতে বিমান হামলা চালায় ইসরায়েল।
যদিও ট্রাম্প প্রশাসনের চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 29 সেপ্টেম্বর কাতারের কাছে ওই হামলার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন হামলা না চালানোর প্রতিশ্রুতি দেন। এদিকে গোপনে ইসরায়েলি সেনাদের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা চললেও প্রকাশ্যে আরব নেতারা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে নিন্দা জানিয়ে আসছেন। মিশর, জর্ডান, কাতার ও সৌদি আরবের নেতারা এই অভিযানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে কাতারের আমির ইসরায়েলকে অ্যাপার্থাইড রাষ্ট্র বলে অভিহিত করেন। এছাড়া এটিকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যা যুদ্ধ বলেও মন্তব্য করেন কাতারের আমির। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও আগস্টে ইসরায়েলকে অভিযুক্ত করেছিল, বলেছিল তারা ক্ষুধায় কাতর ফিলিস্তিনিদের উপর জাতিগত নিধন চালাচ্ছে। তবে নথিগুলোতে বলা হয়েছে সামরিক অংশীদারিত্ব কোনো নতুন জোট নয় এবং এর সব বৈঠক গোপনভাবে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা আছে। আব্দুল মালেক, RTV। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেন, তার একটি ভাবনা আছে, প্রেসিডেন্ট কেন তাকে ক্ষমা করে দিচ্ছে না। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি মামলা করা হয়েছিল। এর একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে $2,10,000 সিগারেট শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ। যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট পদটি মূলত আনুষ্ঠানিক, তবে বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করলে কিয়েভকে দূরপাল্লা টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে ইউক্রেন তা কেবল সামরিক উদ্দেশ্যে ব্যবহার করবে, রাশিয়ার বেসামরিক নাগরিকদের ওপর নয়। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 2500 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার রাজধানী মস্কো সহ রাশিয়ার গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। রাশিয়া কি চাইবে তাদের দিকে টাইম হক ধেয়ে যাক? আমি তা মনে করি না। টানা 13 দিনের মতো চলছে মার্কিন সরকারের শাটডাউন। এটিকে দেশটির ইতিহাসে অন্যতম দীর্ঘ শাটডাউন হতে পারে বলে সতর্ক করেছেন হাউজের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত দাবি থেকে সরে না আসলে তাদের সঙ্গে সমঝোতায় না যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামীতে আরও ছাঁটাই আসছে বলে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। অর্থায়ন বন্ধ থাকায় সরকারের নিয়মিত অনেক কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি বিভিন্ন নামী সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। এছাড়া বিমানবন্দরগুলোতে ফ্লাইটে বিঘ্ন ঘটছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে। মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে ট্রাম্পের দাবিকৃত অর্থ না পাওয়ায় 35 দিন বন্ধ ছিল সরকারের বিভিন্ন দপ্তর। সম্প্রতি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশের 1 ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ তালেবানরা। তালেবানের পক্ষ নিচ্ছে আঞ্চলিক পরাশক্তিগুলো। কি আছে বাগরাম বিমান ঘাঁটিতে? এই ঘাঁটি নিয়ে ট্রাম্প, এশিয়া এমনকি ইউরোপের নেতারা কেন এত চিন্তিত, জানবো আব্দুল মালিকের প্রতিবেদনে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে পারওয়ান প্রদেশে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি। গত শতকের 50-এর দশকে বাগরাম ঘাঁটি প্রথম নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 80-র দশকে আফগান যুদ্ধের সময় আফগানিস্তানের সোভিয়েত সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম। 2001 সালের 9/11-এর হামলার পর আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন অভিযানে তালেবানের পতনের পর বাগরাম চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে। এরপর মার্কিন বাহিনী ঘাঁটিটি নতুন করে গড়ে তোলে। 77 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাগরামে 2টি বিশাল রানওয়ে আছে। এর মধ্যে একটি রানওয়ে 3.6 কিলোমিটার দীর্ঘ। এই রানওয়েতে বিশ্বের যে কোনো বিমান সহজেই ওঠানামা করতে পারে। ট্রাম্প নিজেই বলেছেন বাগরাম বিশ্বের অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি। We're going to keep Bagram, the big air base, that one of the biggest air bases in the world. We gave it to them for nothing. বাগরামে অত্যাধুনিক কমান্ড সেন্টার ব্যবহার করেই আফগানিস্তান সহ পুরো অঞ্চলে সামরিক তৎপরতা চালিয়েছে মার্কিন বাহিনী। বাগরাম থেকে পূর্বে পাকিস্তান, উত্তরে চীন, দক্ষিণে ভারত সবই হাতের নাগালে। আবার মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব ও ইরানের কার্যকলাপও নজরে রাখা সম্ভব। এটি এমন কৌশলগত স্থানে অবস্থিত যা পুরো এশিয়ার উপর নজরদারিতে সুবিধা দিতে সক্ষম। আর এ কারণেই ঘাঁটিটি আবারও ফেরত চায় ট্রাম্প। But one of the reasons we want the base is, as you know, it's an hour away from where China makes its nuclear weapons.
তবে ট্রাম্পের এ দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানরা এবং জোর দিয়েই বলেছে যে কোনো পরিস্থিতিতে তারা দেশের 1 ইঞ্চি মাটিও ছাড়তে রাজি নন। সম্প্রতি মস্কোতে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তানের কর্মকর্তারা তালেবান কর্মকর্তাদের সাথে এক বৈঠকে অংশ নেন। সেখানে তারা আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের যে কোনো প্রচেষ্টার কঠোর বিরোধিতা করেন। তারা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্য কে ছিল তা স্পষ্ট। আব্দুল মালেক, RTV। এবার জেনজি নেতৃত্বাধীন সরকার বিরোধী তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার প্রেসিডেন্ট আন্দ্রি রাজওয়েলিনা। ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। দেশটির বিরোধী দলীয় নেতা ও অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ঘোষণা করেছিল প্রেসিডেন্ট অফিস। তবে এ বিষয়ে পরবর্তীতে আর কোনো তথ্য জানানো হয়নি। সাবেক ফরাসি উপনিবেশ মাদাগাস্কার পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গেল 25 সেপ্টেম্বর জেনজিদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দ্রুতই সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও মৌলিক সেবার ঘাটতির মতো বৃহত্তর ইস্যুতে পরিণত হয়। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। ATVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান ATVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।